চীন এখন কৌশলগতভাবে ভারতকে ঘেরাও করেছে। ভারতের পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, আর এখন পূর্বে বাংলাদেশ। তিন দিক দিয়ে যদি ঘিরে ফেলে এক বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর ছাড়া ভারতের আর যাবার কোনো জায়গা নেই। এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে বাংলাদেশ ভারত সম্পর্ক, আর এই পরীক্ষার নাম পানি। এই পানি নিয়ে ভারতকে আর ছাড় দেবে না বাংলাদেশ। প্রতি ফোঁটা পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে শুরু থেকেই তৎপর তারেক রহমান সরকার। আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। আপনি তিস্তার কথা বললেন, অবশ্যই তিস্তার কথা বলবেন, অবশ্যই। এটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে পরে আমরা আছি কেন? এটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যা সুরাহা করার। দিল্লি কি শেষ পর্যন্ত বুঝে গেল বাংলাদেশকে দূরে ঠেলে রেখে আর চালাকি দেখানো যাবে না? ঢাকা কি এবার সোজা ভাষায় জানিয়ে দিল সম্পর্ক হবে, কিন্তু সেই সম্পর্ক আর আগের মতো এক পেশে হবে না? তিস্তা সংকট সমাধানে বাংলাদেশকে অনেক আগেই প্রস্তাব দিয়েছিল চীন, কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেয়নি হাসিনা সরকার। হাসিনার এই ভারতমুখী নীতির কারণে ভুগতে হয়েছে বাংলাদেশের কোটি মানুষকে। শুষ্ক মৌসুমে খরা আর বর্ষা মৌসুমে বন্যার মাধ্যমে বাংলাদেশের সাথে পরোক্ষভাবে যুদ্ধ ঘোষণা করেছে ভারত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন। বহুল আলোচিত এই মেগা প্রকল্পের সম্ভাব্য বাজেট ধরা হয়েছে প্রায় $1 বিলিয়ন। আর বাংলাদেশের এই প্রকল্পে চীনের সম্পৃক্ততার খবরে নতুন করে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। আর আমরা যদি বলি আমরা আসাম, ত্রিপুরা, মেঘালয়, 7 সিস্টার সব দখল করে নেব, তখন কি বলবা? ভারতকে চেপে ধরতে বাংলাদেশ পাকিস্তানের সমঝোতা চুক্তি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে সবসময় সমর্থন দিবে পাকিস্তান, আর পাকিস্তানকে সমর্থন দিবে বাংলাদেশ। অশোক, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের পর এবার দৃশ্যপট বদলাতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাহসে রীতিমতো এক বালতি জল ঢেলে দিলেন বাংলাদেশের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। দর্শক, ভারতের সবচাইতে মনে করেন যে জম শত্রু হলো পাকিস্তান। পাকিস্তান ভারতের জম শত্রু, মানে পাকিস্তানের কথা যদি ভারতের কানে পৌঁছায় তখন মনে করেন যে তেলে বাগুনে জ্বলে ওঠে ভারত। আর একটা তাদের জমশত্রু হলো চীন। এই ভারত এবং চীন হলো চীন এবং পাকিস্তান হলো ভারতের জমশত্রু। সেই চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের অনেক গভীর সুসম্পর্ক তৈরি হচ্ছে, এখন বুঝে নেন, যেই চীন এবং পাকিস্তান ভারতের চরম শত্রু, সেটার সাথে যদি বাংলাদেশের সম্পর্ক চরম গভীরে চলে যায় তাহলে ভারত কি রকম বাংলাদেশের প্রতি রাগান্বিত হতে পারে। হাসিনার আমলে ভারত বাংলাদেশের সম্পর্ক একদম স্বামী স্ত্রী, কাছাকাছি, একই সাথে চম্বুকের মতো লেগেছিল। এই ভারত বাংলাদেশকে গিলে ফেলার চেষ্টা করেছিল এবং আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে ভারতকে এমন কিছু আমরা দিয়েছি যা আজীবন ভারত মনে রাখবে। না জানি কি জিনিসটা দিয়েছিল, আল্লাহ পাকই ভালো জানে, সেটা সেই প্রধানমন্ত্রী ভালো জানে। তবে তো অবশ্যই কিছু না কিছু দিয়েছে, যার কারণেই এমন কথা বলেছিল। কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের পাশের দেশের দাদাবাবুদের যে আজীবন মনে রাখার মতো সিস্টেম আর রইল না। অবশেষে সেই বুবুজানও তাদের কাছে চলে গেল। আর এখন সেই পাকিস্তানের কথা শুনলে ভারতের কলিজায় আগুন জ্বলে, চীনের কথা শুনলে আগুন জ্বলে। সেই চীন পাকিস্তানের সাথেই বাংলাদেশের সম্পর্ক গভীরভাবে একত্রিত হচ্ছে। যেমন জ্বলছে শেখ হাসিনার কলিজা পুড়ে ছাই হচ্ছে, ঠিক তেমনিভাবে নরেন্দ্র মোদী বা ভারতের কলিজা পুড়ে ছাই হচ্ছে। যার কারণে কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়া আপনারা লক্ষ্য করছেন, শেখ হাসিনা বলতেছে যে আমি বাংলাদেশে চলে আসব এবং মাথা উঁচু করে চলে আসব। আপনারা আমার জন্য জেল রেডি রাখেন, ফাঁসির দড়ি রেডি রাখেন, যেহেতু আমাকে ফাঁসি দিতে চেয়েছেন ফাঁসি দিয়ে দেন, তারপর আমি জীবনের ভয় করি না, বাংলাদেশে আসব। মানে এই কথাগুলো বলার আসল কারণ কি জানেন? এই কথাগুলো বলার মূল কারণ হলো বাংলাদেশের ভিতরে যে সমস্ত আওয়ামীপন্থী লোকেরা আছে তাদের উৎসাহ দেওয়া, তারা যেন এই উৎসাহটা পেয়ে মাঠে নামে এবং তারেক রহমান সরকারকে বিপদে ফেলতে পারে, এজন্যই তার এই উৎসাহগুলো দেওয়া। আসলে আওয়ামী লীগের কর্মী যারা বাংলাদেশে রয়েছে তাদের একটা কথা না বললেই নয়, আপনারা মনের ভুলেও এই বোকামি কাজটা করবেন না। মাঠে নেমে জনাব তারেক রহমানের সরকারের বিরুদ্ধে নেমে আপনারা মনে করবেন যে নেত্রী যেহেতু বলেছে
যে মাথা উঁচু করে বাংলাদেশে প্রবেশ করবে তার জেল জরিমানা যা হয় হোক বা ফাঁসি হয় হোক, তারপরেও এই দেশে চলে আসবে। এই কথাটা শুনে আপনারা ছাগলের 4 নাম্বার বাচ্চার মতো লাফিয়ে লাফিয়ে মাঠে নাইবেন না, তাহলে কিন্তু ধরা খাবেন আপনি। কারণ আপনার নেত্রী যদি এতটাই সাহস থাকতো তাহলে সে দেশ থেকে পালাতো না, এটা মনে রাখবে। সে যদি নিজেই যদি ফাঁসির কাস্টে ঝোলার জন্য নিজেই যদি বাংলাদেশে আসার জন্য এরকম প্রস্তুতি নেয়, তাহলে মনে রাখবেন সে মরণের ভয় পেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেত না। যেহেতু মরণের ভয় পেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, সেহেতু সে নিজে ফাঁসির দড়ি গলায় নেওয়ার জন্য বাংলাদেশে আসবে। আপনার কি মনে হয় আসবে? কোনোদিনও আসবে না। অতএব সাবধান, সতর্ক, হুঁশিয়ার। তার কথায় আপনারা রাস্তায় বের হবেন না। কারণ বাংলাদেশ যখন নতুন করে পাকিস্তানের সাথে চীনের সাথে সম্পর্ক করতে যাচ্ছে, বাংলাদেশ ধীরে ধীরে অন্য পর্যায়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে বা উন্নত করার চেষ্টা চলছে, ভারত বা ভারতের গোলামি, এই গোলামি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, ঠিক তখনই আসলে তাদের মাথা গরম হয়ে গিয়েছে। নতুন করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা মাঝে মধ্যে ওদিক থেকে এরকম কথা বলছে। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে যে পাশের দেশ থেকে শেখ হাসিনা আমাদের কিন্তু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, তো যাই হোক দর্শক, আমি কথা বাড়াবো না। অনেকগুলো ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিও শুরুতে দেখেছেন, মূলত সেগুলো নিয়ে আজকের ভিডিওটি শেয়ার করা। তো আশা করি ভালো কিছু হতে যাচ্ছে বা ভালো কিছু করতে যাচ্ছে আমাদের দেশের সরকার, তার জন্য শুভকামনা রইল। তো চলুন কথা না বাড়ে একটা লাইক দিয়ে মনে হয়ে চলে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন, এই কথা আমরা গত 1 মাস ধরে শুনে আসছি, এবং এটি আমাদের রাজনীতির জন্য, অর্থনীতির জন্য এই মুহূর্তে খুবই জরুরি। ভারতে যাওয়াটাও খুবই জরুরি, চীনে যাওয়াটা আরও জরুরি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর ফাঁকে আবার আরেকটি, যেটা গুজব বলে মোটামুটি অনেকে বলার চেষ্টা করছেন, কিন্তু পর্দার আড়ালে কিন্তু এটা নিয়ে আসলে খুব সিরিয়াস আলোচনা হচ্ছে। সে আলোচনাটা হলো যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের যিনি এই মুহূর্তে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বা ডিফ্যাক্টো রাষ্ট্রপতি, তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। তো তিনিও বাংলাদেশে আসবেন। কোনো একটা দূতাবাসের পক্ষ থেকে, হয়তো পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যেটি বোগাজ একটি কথা, কিন্তু আলোচনা হচ্ছে বাংলাদেশে তারা যদি আসেন। তো সেক্ষেত্রে রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, সেটি একেবারে রিভার্স, 180 ডিগ্রি রিভার্স হয়ে যাবে আমাদের রাজনীতি এবং পাক ভারত উপমহাদেশের রাজনীতি। তো সেই বিষয়গুলো যখন ঘটবে, সেই সময়টাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আছে, তারেক রহমান সাহেব এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী, এবং এই জিনিসগুলো আমরা কীভাবে সামাল দেবো এবং আমাদের জন্য কী কী পরিণতি অপেক্ষা করছে এবং এই মুহূর্তে কী পরিস্থিতি এবং পরিবেশ তৈরি হচ্ছে, সে বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন যে এই মুহূর্তে চীন সারা দুনিয়ার অর্থনীতির কেন্দ্রবিন্দু। তারা একটা মিলিটারি পাওয়ার গড়ে তুলেছে, আনবিটেন। এখন পর্যন্ত কোনো যুদ্ধ তারা করেনি, কোনো পরাশক্তির সঙ্গে তারা কোনো যুদ্ধ করেনি, কিন্তু যে যুদ্ধগুলো হয়েছে সাম্প্রতিক সময়, প্রায় সব যুদ্ধে তাদের প্রযুক্তি, তাদের মেধা, তাদের অর্থ ব্যবহৃত হয়েছে। সেটা আফ্রিকা বলেন, সেটা ইরান বলেন, সেটা শ্রীলঙ্কা বলেন, কিংবা ধরুন এই যে এখন মায়ানমার। তো মায়ানমারে যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধ অ্যাবসলিউটলি এখানে আমেরিকা এই যুদ্ধটা করছে বিভিন্ন ফ্রন্টে। সেই যুদ্ধের মধ্যে চীনের প্রযুক্তি, চীনের অর্থ এবং লজিস্টিক সাপোর্ট নিয়ে মায়ানমারের জান্তা সরকার আজকের দিন পর্যন্ত প্রচণ্ড প্রতাপ নিয়ে টিকে আছে। তো কাজে চীন যুদ্ধক্ষেত্রে উপস্থিত নেই, কিন্তু না থেকেও সে তার পাওয়ারটাকে শো করতে পারছে। অন্যদিকে ইরানের যুদ্ধ এবং ইউক্রেনের যুদ্ধ যেভাবে চীন নিজে, রাশিয়া এবং একই সঙ্গে ইরান, তারা সম্মিলিতভাবে এই ইউক্রেন যুদ্ধটা রাশিয়ার পক্ষে চালাচ্ছে। উত্তর কোরিয়া তো সরাসরি সেখানে হাজার হাজার সৈন্য দিয়ে তারা সাহায্য করছে রাশিয়াকে। আর অন্যদিকে আমেরিকা এবং ফুল ন্যাটো, ইউরোপ, তাদের যত অস্ত্র, যত গোলাবারুদ, যত ভাড়াটিয়া সৈন্য, মানে যা কিছু আছে সব কিছু দিয়ে ভ্লাদিমির জেলেনস্কিকে সহযোগিতা করে এই ইউক্রেন যুদ্ধটা টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু ইতিমধ্যে ইউক্রেনের একটা বিরাট অংশ রুশ বাহিনী দখল করে আছে, এবং এই দখল উদ্ধার করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। বোঝার চেষ্টা করুন যে এই যে যা কিছু গত করোনা সময় থেকে আজ পর্যন্ত এই বিশ্বে ঘটছে, ইনক্লুডিং করোনা সহ, সেই সব কিছু নিয়ন্ত্রণ করছে চীন। এবং ওই সময়টা যখন করোনা হলো, তখন ডোনাল্ড ট্রাম্প বলেই ফেলেছিলেন যে এই করোনা এসেছে বোগা আছে, এটা চীনের তৈরি একটা কৃত্রিম জীবাণু, অর্থনীতিকে, বিশ্বকে টালমাটাল করে দিয়ে সারা বিশ্বের ইকোনমি তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা এই কাজগুলো করছে, আমি টিকা কিচ্ছু নেব না। তো সেক্ষেত্রে আসলে ঘটনা যদি চক্রান্তটা তাই হয়ে থাকে, তাহলে এই করোনার যে অভিঘাত, সেই অভিঘাতে পৃথিবীর যত সম্পদ, তার একটা বিরাট অংশ চলে গেছে চীনের কাছে।
আর এরপরে শুরু হলো ইউক্রেনের যুদ্ধ, তারপরে এখন ইরানের যুদ্ধ। এবং যুদ্ধের ফলাফল তো আপনারা জানেন, চীন এখানে বিজয়ী হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এইবার ক্ষমতা আসার পর চীনের সঙ্গে সে রীতিমতো একটা স্টার ওয়ার তৈরি করে রেখেছে। এর আগে চীনের বড় বড় কোম্পানিকে তারা ব্যান করেছে, চীনের অসংখ্য প্রতিষ্ঠানকে তারা ব্ল্যাকলিস্ট করেছে, চীনকে তারা দেখাই দেবে। এখন সেই চীনের কাছে রীতিমতো নাকে খত দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আসতে হয়েছে। প্রেসিডেন্ট শি এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হ্যান্ডশেক, এক টেবিলে বসা, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, এই সব কিছু দেখার আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন যে চীনের প্রেসিডেন্ট কতটা সুদৃঢ়, কতটা বিজয়ী এবং কতটা দৃঢ়, আর ডোনাল্ড ট্রাম্প কতটা আনপ্রেডিক্টেবল। তার একটা ছবি বা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে যে পাশাপাশি তিনি বসে আছেন, তার পাশে শি, চীনের প্রেসিডেন্ট, তো মিস্টার শি জিনপিং। তো শি জিনপিংয়ের যে ফাইল, সেই ফাইলটির মধ্যে কী লেখা আছে সেটা শি উঠে যাওয়ার পরে তিনি সেটা উল্টে আবার সেটা দেখলেন। বিভিন্ন রকম ট্রল হচ্ছে এটা নিয়ে। তো এই হলো চীনের অবস্থা। তো সেই চীন থেকে যখন ডোনাল্ড ট্রাম্প গেলেন, সঙ্গে সঙ্গে যদি মিস্টার ভ্লাদিমির পুতিন তিনি বেজিংয়ে যাবেন, বেজিং সফরে যাবেন, এটা তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন। আর ইতিমধ্যে যেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি তার প্রথম বিদেশ সফর চীন করবেন না ভারত করবেন, এটার উপর অনেক কিছু নির্ভর করবে। তো সেক্ষেত্রে চীনে যাওয়ার আগে আমরা যে কথাগুলো শুনতে পাচ্ছি, দুটো জিনিস। একটা হলো বাংলাদেশে বহুল প্রতীক্ষিত, কারো কারো কাছে বিতর্কিত, কারো কারো কাছে বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়া একটি প্রকল্প, সেটা হলো পদ্মা ব্যারেজ। সেই পদ্মা ব্যারেজ, এটা ভারতকে রীতিমতো চ্যালেঞ্জ জানানো। এই পদ্মা ব্যারেজ সরকার এখানে অ্যাপ্রুভ করেছে। ইট মিনস এই অ্যাপ্রুভ করা মানে ভারতকে লাল কার্ড দেখানো। এটা বাস্তবায়ন হবে কি হবে না পরের ব্যাপার, কিন্তু এর মাধ্যমে বেইজিংয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 2 নম্বর হলো যে ইউনুস জমানাতে উত্তরবঙ্গকে কেন্দ্র করে একটা এশিয়ার বৃহত্তম সামরিক বিমান কেন্দ্র, এরপরে সেখানে তিস্তা ব্যারেজ নির্মাণ, তিস্তা ব্যারেজের পাশে আবার ওখানে নীলফামারীতে একটা বড় হাসপাতাল, 1000 বেডের চীনা হাসপাতাল তৈরি করার যে প্রকল্প ছিল, সেইগুলো এই সরকার এখন এগিয়ে নেবে। এই কথা এখন সরকারের সব লোক দশমুখে বলছে। ফলে আসলে দিল্লির সাথে সম্পর্কটা হচ্ছে না, দিল্লির সঙ্গে সম্পর্কটা হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। আর চীনে যদি তারেক রহমান সাহেব যান, তাহলে সেখানে গিয়ে তাকে নিশ্চয়তা দিতে হবে যে আমেরিকার সঙ্গে সে যে চুক্তি করেছে সেই চুক্তি সে বাতিল করবে। এবং সেই চুক্তি বাতিল করলে চীনের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক, সেটাকে ইংরেজি থেকে বলা হয় স্ট্র্যাটেজিক রিলেশন, কৌশলগত সম্পর্ক। এটা সামরিক হতে পারে, এটা সামরিক তো অবশ্যই হবে, সামরিক অর্থনৈতিক, জাস্ট লাইক শ্রীলঙ্কা, জাস্ট লাইক নেপাল এবং মালদ্বীপ, সেটা হয়ে যাবে। এবং সেটা যদি হয়, তারপরেই আপনি দেখবেন যে উইদিন 15 দিন বা 1 মাসের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, যেটাকে এখন অস্বীকার করা হচ্ছে তিনি আসবেন না, এবং পাকিস্তানের সেনাপ্রধান বাংলাদেশে আসবেন। ইতিমধ্যে একটা খবর আপনারা দেখেছেন যে পাকিস্তান বাংলাদেশকে একটা অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ রাফায়েল যে যুদ্ধবিমান আছে, সেই যুদ্ধবিমান বাংলাদেশকে দেওয়া হয়েছে। এটা মানে বাংলাদেশের যে সামরিক ইতিহাস, কূটনীতির ইতিহাস, এই গত স্বাধীনতার পর থেকে আজ অবধি এটাকে জাস্ট একটা ধাক্কা দিল। এরকম একটা যুদ্ধবিমান আমরা সেখান থেকে পেলাম, নাম্বার 1। নাম্বার 2 হলো বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তারা দল বেঁধে এখন পাকিস্তানে যাচ্ছে। এবং এখানে বলে রাখা ভালো যে আপনারা যত কথাই বলেন না কেন, পাকিস্তান সিভিল সার্ভিস, পাকিস্তান মিলিটারি সার্ভিস এবং জুডিশিয়ারি সার্ভিস ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে, শুধুমাত্র মানে যে ভারতবর্ষে নয়, ভারতের জুডিশিয়ারির চাইতে পাকিস্তানের জুডিশিয়ারি অনেক অনেক ঐতিহ্যবাহী। স্টিল তারা সামরিক শাসন, সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে, মানে তাদের দেশের ইতিহাস, ধরুন একজন জেনারেল পারভেজ মোশাররফকে অ্যাবান্ডন করে দিল, ক্ষমতাচ্যুত করে দিল। সেই স্বাধীনতার পর থেকে পাকিস্তানের জুডিশিয়ারি যে সকল সিদ্ধান্ত নিয়েছে, যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, আনবিলিভেবল। তারা যেভাবে ইমরান খানকে বাঁচিয়ে রেখেছে, ইমরান খানকে যেভাবে প্রোটেক্ট করেছে, এটা পৃথিবীর অন্য কোনো দেশে এইরকম কর্তৃত্ববাদী একটা সেনা শাসন যেখানে রয়েছে, সেখানে কোনো জুডিশিয়ারি পারত না, বাট পাকিস্তান জুডিশিয়ারি সেটা পারছে। এরপরে পাকিস্তান সিভিল সার্ভিস, ওখানে পাকিস্তান সিভিল সার্ভিস আমাদের দেশের সেই সিভিল সার্ভিসের মতো না, যারা গিয়ে মন্ত্রী এমপিদের পা চাটার জন্য, বগুড়ার মানুষের পা চাটার জন্য, আগে গোপালগঞ্জের লোকদের পা চাটার জন্য সারাক্ষণ জিব্বা বের করে থাকে। এরকম আমাদের দেশে যারা সিভিল সার্ভিস, এটা পাকিস্তানের সিভিল সার্ভিস না। সিএসপি মিনস সিএসপি। ওখানে কথা বলতে হলে আপনাকে ওইভাবে কথা বলতে হবে, আদারওয়াইজ পলিটিক্যাল লিডার ইটস ওকে, আপনি যান, তাফালিং করেন, বাইরে ঘুরেন, আপনি সেখানে ফাটাকেষ্ট হন, অনিল কাপুরের নায়ক হন, ডাজ নট ম্যাটার, সিভিল সার্ভিস কিছু বলবে না। কিন্তু সিভিল সার্ভিসকে যদি কোনো ব্যাপারে ডমিনেট করতে হয়, তাহলে আপনাকে ওই ধরনের লেখাপড়া জানতে হবে। আমরা যদি বিএনপির পররাষ্ট্রনীতিটাকে একটু দেখি, 2.5 মাস হয়েছে সরকার এসেছে,
এবং মাঝে মধ্যে মনে হয়েছে যে সরকার বোধহয় ভারত মুখাপেক্ষী, মাঝে মধ্যে মনে হয়েছে যে আমেরিকা মুখাপেক্ষী, এবং মন্ত্রিসভার গঠন নিয়েও আমাদের একটা সন্দেহ ছিল, এখনো আছে, যে আসলে কোনো দেশের পার্টিকুলার সুপারিশে পার্টিকুলার লোকটাকে পার্টিকুলার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলো কিনা, এইরকম সব তো হয়েছে। কিন্তু আজকে আমরা দেখলাম যে পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হচ্ছেন মহসেন নকভি, তারা একটা সমঝোতা স্মারকে সই করেন এবং এটাকে আনুষ্ঠানিকভাবে মাদক বিরোধী এবং মানব পাচার বিরোধী সহযোগিতা হিসাবে উপস্থাপন করা হলেও চুক্তির পরিধি সাধারণ আইন শৃঙ্খলা সহযোগিতার চাইতে অনেক বিস্তৃত বলে জানিয়েছেন আঞ্চলিক বিশেষজ্ঞরা। এরকম একটা নিউজ দিয়েছে শ্রীলঙ্কা গার্ডিয়ান। তারা বলেছে যে বাংলাদেশ ও পাকিস্তান আনুষ্ঠানিক নিরাপত্তার সহযোগিতা দিক দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন আপনি জানেন যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি ভারতে গিয়েছেন, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর দশকের সঙ্গে একই প্লেনে করে তিনি মরিশাস গিয়েছেন, তারপর তিনি এখন চীনে আছেন, আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এখানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের সময়ে যে সব চুক্তিগুলো পাকিস্তানের সঙ্গে সম্পাদিত হয়েছিল, চীনের সঙ্গে সম্পাদিত হয়েছিল, সেগুলোর কোনোটাই কিন্তু বিএনপি সরকার বাতিল করেনি। উপরন্তু খলিলুর রহমান বলেছেন যে তিস্তা প্রকল্প আমরা চীনকে দিয়ে বাস্তবায়ন করাবো, ভারত সীমান্তে যে লালমনিরহাটে যে বিমান বন্দর হবে সেটাও বন্ধ করেননি। তো এই সব মিলিয়ে আসলে এই তারেক রহমানের পররাষ্ট্রনীতি আপনি কিভাবে দেখছেন? আসলে তিনি কোন পন্থী? প্রথমে আমি আমাদের নতুন প্রধানমন্ত্রী উনি যখন দেশে আসলেন 25শে ডিসেম্বর, উনি কি বলেছিলেন প্রথম সপ্তাহেই? এটা নিয়ে অনেক ট্রল হয়েছে। আমাদের বিশিষ্ট যাদেরকে আমরা সহযোদ্ধা হিসেবে পেয়েছিলাম, হাসিনা বিরোধী আন্দোলনে দিনে রাতে কাজ করেছি, ওনারা কিন্তু ট্রল করলেন এবং এটা নিয়ে হাসাহাসি করলেন। আমি নিজে জি, টুকরা করেছেন, আমি তো ডাইরেক্টলি দলের সাথে ইনভলভ করিনি, কিন্তু আমরাও মোটামুটি একটু সন্দিহান ছিলাম যেটা কি। এখন বোঝা যাচ্ছে কি প্ল্যান। উনি আসলে আমার মনে হয় উনি যেহেতু দীর্ঘদিন 17 বছর ছিলেন না, উনি বাংলাদেশে এসে কিছুটা সময় উনি নিয়েছেন দেশের মানুষকে বুঝতে, দেশের মানুষের পালসটা কিন্তু সামনাসামনি গেলে কথাবার্তা বললে উপলব্ধি করা যায়। আমার মনে হয় এই জন্য উনি প্রথমে কোনো কথা বলেননি এবং প্রথম 1-1.5 মাস ওদের সালাদিন আমরা সাহেবরা কথাবার্তা বলেছেন, এমন একটা ভাব সবাই বলেছিলাম উনি কি কথা বলবেন না নাকি, প্রধানমন্ত্রী চুপ করে থাকেন কেন। উনি মনে পরিস্থিতিটা বুঝেছেন, এখন উনি ওনার ব্যবস্থা নিচ্ছেন। কারণ যেই কথাটা মইন শুরু হলো তিস্তা প্রকল্প নিয়ে, ইতিমধ্যেই ভারতবর্ষে যা যা ঘটে গেল নির্বাচনের আগে, নির্বাচনের পরে, বিধানসভা নির্বাচনগুলো, এগুলোও কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল তারেক রহমানের ইদানি। কিন্তু উনি কিন্তু লন্ডনে থেকে আসার আগে ঠিক বোধহয় সপ্তাহখানেকের ভিতরে উনি ওখান থেকে আসবেন, তখনও স্থির হয়নি, বাট আমরা আশা করছি উনি আসবেন। উনি বলেছিলেন, যেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আমার যাওয়াটা নির্ভর আমার উপর করে না, আর অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে, সেখানে একক নিয়ন্ত্রণাধীন নয়। ওইখানে কিন্তু ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিরকম হবে বলে আপনি মনে করেন। উনি একটা কথা কিন্তু খুব সিগনিফিকেন্ট বলেছিলেন, অনেকে মনে আছে কিনা জানি না। উনি বলেছিলেন যে বাংলাদেশের জনগণের যে ভারতের উপর যে তাদের যে ক্ষোভ বিক্ষোভ দীর্ঘদিনের বিভিন্ন রকমের, আমি বাংলাদেশের জনগণের মনের ভাব উল্টা দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। মানে বুদ্ধিমান মানুষরা তারা কিন্তু কথা এভাবেই বলে যে আমি বাংলাদেশের জনগণের প্রতিনিধি, জনগণকে ভালোবাসি, জনগণের জন্য রাজনীতি করি, তো জনগণ যেটা চাইবে সেটাই হবে। উনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাংলাদেশের জনগণ। এবং গতকালও 2টো লাশ যে ফেরত দেওয়া হলো এবং এটাকে ঘটা করে সুন্দর স্টেইনলেস স্টিলের খাটিয়াতে করে বিজিবির কাছে বিএসএফ 2টো লাশ তারাই হত্যা করে ফেরত দিল। এই ধরনের জিনিস কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মনে দীর্ঘস্থায়ী ট্রমা সৃষ্টি করে। সেই ফেলানির লাশের কথা কিন্তু আমি এখনো বলিনি, আমি জানি না আপনার কি অবস্থা, আমি এখনো বলতে পারি না। এই যে 14 ঘন্টা না 18 ঘন্টা ধরে মেয়েটার লাশটা ঝুলিয়ে রাখা হলো এবং সে এখানের মধ্যে কাঁটাতারে ঝুলে রইলো, এটা তো মানে একেবারে বাংলাদেশের জন্য এর চেয়ে বড় লেসন আর হতে পারে না। একটা কথা বলতেই হয় যে অবশ্যই এটা খুব হৃদয় বিদারক যে 2টা লাশ আমরা দেখলাম খাটিয়াতে করে ফেরত দিল, এবং এটা সবসময় দেয়, এটা তো নতুন না, এটা গত 10-15 বছর ধরে হয়ে আসতেছে। কিন্তু এটা কি আসলে তারেক রহমানের পক্ষে বন্ধ করা সম্ভব? আমরা ছোট দেশ, দ্বিতীয়ত অভিযোগ আছে আমাদের লোকজনই ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়, কেন যায় ভাই, দরকার কি? না, এটা তো ঠিক আছে, আপনার কথাটার সাথে প্রাক্তন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এরা তো মানে মানুষ, এমনটা ভাব আর কি, এরা তো মানুষ না, এরা তো গরুচোর বা এরা চোরাকারবারি করে। এটাও সত্য যে গেলেই কি মেরে ফেলতে হবে? জি, আমি সেটা বলছি না। আমি তার এই 2টো লাশ ফেরত দেওয়া সবসময় দেওয়া হয়। এবার ভিডিও করে দেখলাম যে আমি জানি না কে বা কারা এই ভিডিওটা ছেড়ে দিল। এই ভিডিওটার মানে এটা মানে হচ্ছে যে বাংলাদেশের ভারতের সম্পর্কটা কোন পর্যায়ে গেছে এবং মানুষের মনের মধ্যে, বিশেষ করে এই নির্বাচনের পরে, পশ্চিমবঙ্গের নির্বাচনটা হওয়ার পরে আমরা বুঝতে পারলাম, আমরা এতদিন মনে করতাম ভারতের সরকার আমাদের বাংলাদেশ বিরোধী, এখন দেখলাম যে ভারতের সিংহভাগ জনগণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ, তারা তো ভোট দিয়ে যতই কারচুপির অভিযোগ হোক তারা ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতা এনেছে, তারাও এখন দেখছি যে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে। এই কারণটাই বলছি যে তারেক রহমানের পক্ষে কাছে এখন অনেকগুলো সুযোগ এসেছে, যেটা আমরা বারবার গত 7 বছর 8 বছরে কিন্তু বারবার বলেছি যে বাংলাদেশকে যদি ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হয়, কখনো যদি হাসিনা এখান থেকে পতিত হয়, বিতাড়িত হয়, তাহলে যে সরকারটা আসবে, জাতীয়তাবাদী সরকার বা গণজাগরণ সরকার, তাদেরকে কিন্তু অন্যদিকে তাকাতে হবে। শুধু ভারতের দিকে তাকিয়ে থাকলে হবে না, সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না, কারণ আমাদের 3 দিক দিয়ে ভারত পরিবেষ্টিত, এরকম অনেক দেশ আছে। কিউবা একেবারে আমেরিকা পেটের ভিতরে, আপনি গিয়েছেন কিনা জানি না, কিউবা আমেরিকা থেকে 60 মাইল দূরে মাত্র, ফ্লোরিডা থেকে ঘন্টা 2.5 লাগে বোটে করে গেলে, হাই স্পিড বোটে করে গেলে। সেটা পর্যন্ত আজকে এত বছর আমার জন্মের পর থেকে, আগে থেকে শুনে আসছি, এটা জ্ঞান হওয়ার পর থেকে, কিউবাকে আমেরিকা কোনোভাবেই হাতে আনতে পারে না। তারা সেই ছোট্ট দেশ, দ্বীপের মতো দেশ। আপনি বিশ্বাস করবেন না, কিউবাতে এখনো পর্যন্ত 1960 সালের সেই গাড়ি, ভক্সওয়াগন বিটল,
এই গাড়িগুলো 1960-62 সালের গাড়ি, এগুলোকে তারা রিপেয়ার করে মোটিভেট করে এগুলোকে ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয়। মানুষ হয়তো হাসাহাসি করে এটা দিয়ে, কিন্তু তাদের জাতীয়তাবোধ, তারা আমেরিকান লেটেস্ট গাড়ি আনতে পারে, কিন্তু তারা আমেরিকার কাছে মাথা নোয়াবে না। এই যে জাতীয়তাবোধ, এই যে আত্মসম্মান, এই আত্মসম্মানটা আমাদেরও আছে, কিন্তু আমাদের নেতাদের থাকে না। যারা ক্ষমতায় যায় তারা অনেক কিছু বোঝানোর চেষ্টা করে আমাদেরকে। ভাই, ওই যে অনেকে বলে ভারতের সাথে কি প্রবলেম করা যায়, আরে প্রবলেম তো আপনাকে করতে হবে না। এটা বলে নাই ভারতের দেওয়া 3টি শর্ত মেনে তাকে বাংলাদেশে ফিরেছেন। এগুলো সবই আছে, কিন্তু এখন যখন এই গত সপ্তাহে একটা সিগনিফিকেন্ট কথা কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই কথাটাতেই কিন্তু শুরু হয়েছে কিন্তু, যে আমরা তিস্তা আমাদের জীবন মরণ সমস্যা, এটা সমাধানের জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য ভারতের দিকে তাকিয়ে থাকবো না। এই কথাটার মানে হচ্ছে সো ফার বাংলাদেশ ওয়াজ ওয়েটিং, কারণ চায়না কিন্তু 1.5 বছর আগে বা 2 বছর আগে কিন্তু প্রস্তাব দিয়ে রেখেছে, এবং ইউনুসের সময় কথাবার্তা হয়েছে, তারা অনেক টাকা প্রায় $4-5 বিলিয়ন ইনভেস্ট করবে, করে দেবে। কিন্তু ভারত আবার বলেছে যে আমরাও এটা করতে চাই। তারা এটাকে মনোপলি মনে করে, বাংলাদেশ যেন এটা চায়না দিয়ে করুক আর যাকে দিয়ে করুক, ভারতকে দিয়ে যেন না করে। আরে ভাই, যেই আপনার ক্ষতিটা করলো তাকে দিয়ে আপনি আপনার এই সেই বাড়িটা যে ধ্বংস করলো তাকেই আপনি বাড়ির পুনর্নির্মাণের কন্ট্রাক্ট দিচ্ছেন, কিন্তু হতে পারে না। এটা কোনো বিশ্বে, কোনো পৃথিবীর কোনো জায়গাতে নৈতিকভাবে কোনো মানুষ মেনে নিতে পারে না। আমি এটাই বলি যে তারা যেটা এখন নিয়েছেন, আমরা বারবার, আমি গত পরশুদিন আমি আপনাকে বলেছি যে বাংলাদেশকে এখন, বাংলাদেশে যারা বন্ধু আছে এবং এদিকে মালয়েশিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর, এদিকে পাকিস্তান, চায়না, এদের কাছ থেকে বাংলাদেশকে বিভিন্ন পণ্য ইম্পোর্ট করতে হবে আরো সস্তায়। তাতে করে বাংলাদেশ, এই যে ভারতের সাথে সম্পর্কটা, এটা তো আমরা করছি না ভাই, ভিসা তো আমরা বন্ধ করে দিইনি, ওরা আমাদের ভিসা বন্ধ করে দিল ইউনিশ সরকারের আমলে। ওরা এখন বলছে বর্ডার টোটালি সিল করে দেওয়া হবে, এবং বর্ডারের মধ্যে কতগুলি খাল কাটা হবে, ওখানে কুমির এবং বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। বিশ্বের ইতিহাসে আমার মনে হয় এখন পর্যন্ত কোনো দেশ এটা করেনি, এবং আন্তর্জাতিক সৌজন্যবোধের পরিপন্থী। জাতিসংঘ এটাকে মানে কি নাম জানি না, যে সাপ এবং ছেড়ে দেবেন কেন? বাংলাদেশের কি খালি ভারতে যায়? ভারতের যে 10-15 লাখ এখানে আছে, তারা কিভাবে এসছে? প্লেনে এসছে, তো প্লেনটা কি তারা কি মানে ভারত থেকে ল্যান্ড করে বাংলাদেশে ল্যান্ড করেনি? তারা যেখানে কাজ করছে বিনা ভিসায়, বিনা ওয়ার্ক পারমিটে, এটা কি বাংলাদেশ কিছু করছে? কারণ আমরা চাই যে ঠিক আছে সবাই ভালো মত থাকুক, ভারত আমাদের সাথে 3 দিক থেকে পরিবেষ্টিত, ভারতকে আমাদের দরকার, বা ভারতেরও আমাদেরকে দরকার। 7 সিস্টার যে চিকেন নেকটাকে যদি কন্ট্রোল করতে হয়, এগুলি ইন্টারন্যাশনাল পলিটিক্স, এগুলো সবই করবে। আমি যেটা ইম্পর্টেন্ট দেখি, এতদিন পর্যন্ত ভারত বলেছে, মোদী সরকার বলেছে যে তিস্তা প্রজেক্টের পানি মমতা ব্যানার্জি দিচ্ছে না, যেহেতু মমতা ব্যানার্জি ছিল তৃণমূল কংগ্রেস তার বিরোধী। এখন তো ভারতের রানাবাবুর মোদী সরকার এসছে, এখন মোদী সাপোর্টের সরকার এসছে, শুভেন্দু অধিকারী, এখন থেকে তো ভারত পানিটা ছাড়তো। এই যে ভদ্রলোক এখন চুপ করে আছেন কেন? খুব তো বলছিলেন, ওই যে আমাদের বেগম খালেদা জিয়ার যে সেই ঐতিহাসিক যে কথা, খুব তো বলছিলেন, এখন বলুন তো জনাব মোদী, এখন পানিটা কেন দিচ্ছেন না? দিয়ে দেন তাড়াতাড়ি, দেখি দেয় কিনা। একটা এখানে এই কথার মধ্যে এখনই বোঝা যায় যে রাজনীতিক হঠকারিতা এবং আন্তর্জাতিক মহলে যে তারা যে একটা মিথ্যা কথা বলার একটা অভ্যাস, এবং শেখ হাসিনাকে বাংলাদেশের এত বড় একটা গণহত্যাকারী, এতদিন স্বৈরাচারী শাসন করার পর তাকে যে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছেন, এবং তাকে আপনি ওখানে এখনো রেখেছেন, মানবতার খাতিরে নাকি তাকে রেখেছেন, তাকে যতক্ষণ ওখানে রাখবেন ততক্ষণ আপনি বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলবেন না। সরকারের পক্ষে করতে পারে, যে সরকার আসুক, তার সরকার, অন্য সরকার, কিন্তু জনগণের মনের হৃদয় অর্জন করতে হলে ভারতকে অনেক কিছু করতে হবে, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন এবং বিশেষ করে মুসলমানদের উপর যে অত্যাচার। আজকে দেখলাম বক্তৃতা একটা নেত্রী দিচ্ছে যে মোড়ে মোড়ে শুয়োরের মাংসের দোকান খোলা হবে, এবং এদেরকে কোনোভাবে তাদেরকে মোল্লা দেখলেই তাদেরকে পেটানো হবে, তাদেরকে কেটে দেওয়া হবে, কাঁচি দিয়ে তাদের বিশেষ অঙ্গ কেটে দেওয়া হবে। এই ধরনের বক্তৃতা তাদের সমস্ত ভিডিওতে, সমস্ত প্রচার মাধ্যমে চলছে। আর দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।